আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ের শুরুতে যে টপিকটা আছে সে টপিকটা হলো মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে সেটা সংজ্ঞা যদি আমরা জানতে চাই, তো মৌলিক পদার্থ এটাকে বলা হয় যে একটি পদার্থকে যদি ভাঙা হয় তাহলে ওইটা পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এক কথায় বলতে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে সব মৌলকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ বলবো। কারণ হাইড্রোজেনকে ভাঙলে একমাত্র হাইড্রোজেনে পাওয়া যাবে, অক্সিজেনকে ভাঙলে একমাত্র অক্সিজেনে পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়ত হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ এগুলো আমরা বিগত দিনে ক্লাস 7-8-এ পড়ে আসছি, তারপর আমরা আরেকবার রিভিশন দিব। যৌগিক পদার্থ এটাকে বলবো যে সকল পদার্থকে ভাঙলে, যে সকল পদার্থকে ভাগ করলে বা ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায়। দুই বা ততোধিক মৌল পাওয়া যায়, দুই বা ততোধিক মৌল পাওয়া যাবে। তার মানে যে পদার্থকে আমি ভাঙবো সেই পদার্থকে ভাঙলে আমরা দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাবো, ওইটাকে বলবো আমরা যৌগিক পদার্থ। যেমন একটা উদাহরণ দেই, যেমন পানির সংখ্যা আছে H2O। আমরা H2O-কে যদি ভাঙি তাহলে তিনটা জিনিস পাবো, তিনটা মৌল পাবো, দুইটা হাইড্রোজেন পাবো, একটা অক্সিজেন পাবো। ঠিক অনুরূপভাবে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম কথা। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কয়টা মৌল আছে? তিনটা মৌলিক পদার্থ মিলিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, এটাকে এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় যৌগিক পদার্থ। দ্বিতীয়ত আসে যে পরমাণু কাকে বলা হয়। পরমাণু এটাকে বলা হয় যে পরম শব্দের অর্থ আমরা যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। আমরা যদি এখন একত্রিত করি যে পরমাণু শব্দের অর্থ, তাহলে কি হবে? পরমাণু শব্দের অর্থ তখন তাহলে অত্যন্ত ক্ষুদ্র হবে। তাহলে পরমাণুর সংজ্ঞা কী দাঁড়াবে? পরমাণুর সংজ্ঞা ওটা দাঁড়াবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করবে? অংশগ্রহণ করবে, সেটাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। পরমাণুর মধ্যে সকল ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে বা অবস্থিত থাকে। দ্বিতীয়ত হচ্ছে এরা স্বাধীনভাবে থাকতে পারে না, এরা যৌগের সাথে একত্রে থাকে। পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস আমরা পাবো, সামনে আমরা এটা নিয়ে আলোচনা করব। পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যাবে, 1 ইলেকট্রন পাওয়া যাবে, 2 প্রোটন পাওয়া যাবে, 3 নিউট্রন পাওয়া যাবে। এই তিনটা জিনিস পরমাণুকে ভাঙলে এই তিনটা জিনিস পাওয়া যাবে। এরপর আসা যাক, তাহলে পরমাণু কোনগুলোকে বলবো? যতগুলো মৌল আছে সবগুলোকে কি বলবো? পরমাণু বলবো। পরমাণুতে এরপর আসা যাক অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে সেটাকে কি বলবো? অণু বলবো। দুই বা ততোধিক পরমাণু মিলে, দুই বা ততোধিক পরমাণু বলতে কি বোঝায়? দুই বা দুইয়ের অধিক পরমাণু, মানে দুইটা, মনে করো দুইটা হাইড্রোজেন মিলে একটা অণু গঠিত হয়। দুইটা হাইড্রোজেন একত্রে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, সেটাকে আমরা বলবো, এই হাইড্রোজেন গ্যাসটাকে বলবো আমরা অণু। এই হাইড্রোজেন গ্যাসটাকে কী বলবো? আমরা অণু বলবো। ঠিক অনুরূপভাবে কার্বন ডাইঅক্সাইড, যেমন এখানে দুইটা অক্সিজেনের সাথে একটা কার্বন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, এটাকে কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয়? অণু বলা হয়। অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণুই পাবো। কার্বন পাবো, অক্সিজেন দুইটা পাবো। তাহলে অণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু পাবো। আর